নমস্কার। খবরদার, কথা নয়। কথা না বলেও পারি না, আবার বলতেও হয় কথা নয়। অনেকেই তো চান যে কথা নয়, কিন্তু কি করব বলুন। আপনারা যারা দর্শক আছেন তারাও তো আমাদের কথা শুনছেন, শোনেন, মন্তব্যও করেন। সম্ভবত ভারতবর্ষের, স্বাধীনোত্তর ভারতবর্ষে এই প্রথম সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নির্ধারণ করে দিলেন যে তিনি তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন, নির্বাচন যদিও ঘোষণা হয়নি, এবং 400 আসন পেয়ে তিনি সংসদে আসছেন এবং তার দল 370 আসন পাবে। আমার বয়স হয়তো কম, 78 সাল থেকে নির্বাচনের খবর টবর রাখি, আমি কোনোদিন শুনিনি। আজকে যার কাছ থেকে শুনবো উনি শুনেছেন কিনা তাও জানতে চাইব। বাঁ দিকে বসেছেন, আপনারা আপনাদের অত্যন্ত পরিচিত, মানবাধিকার নিয়ে লড়াই করছেন। মানবাধিকার, এ রাজ্যের মানবাধিকার যে সংস্থা, তার অন্যতম সদস্য পুরুষোত্তম রায় বর্মা, তার কাছ থেকে জানতে হবে। পুরুষোত্তম দা, আমি হয়তো কম দিন, এই প্রথম প্রধানমন্ত্রীর মুখ থেকে এই ধরনের কথা, আপনি তো আরও আগে থেকে রাখছেন, শুনেছেন কি এরকম? এটাও কি নির্ধারণ হয়ে গেল যে কে প্রধানমন্ত্রী হচ্ছেন তৃতীয়বারের মতো, যদিও তার দল বলেনি? বিষয়টা হচ্ছে খুব পরিকল্পিতভাবে, খুব সুগভীর পরিকল্পনা করে স্নায়ুযুদ্ধ শুরু করেছে শাসক দল বিজেপি, আরএসএস, এবং প্রধানমন্ত্রী সেই স্নায়ুযুদ্ধের সেনাপতি। তিনি বিরোধীদের এবং বিশেষত সাধারণ ভোটারদের স্নায়ুর উপর প্রচণ্ড চাপ তৈরি করার চেষ্টা করছেন। এবং এগুলো যে বলা, এগুলোর প্রচারের ব্লিসক্লিক, মানে ঝটিকা প্রচারটাকে এমন একটা জায়গায় নিয়ে যাও যাতে করে মানুষ বিশ্বাস করতে শুরু করে দেয় যে আগামী লোকসভা নির্বাচনের ফলাফল 22শে জানুয়ারি নির্ধারিত হয়ে গেছে। এবং তার জন্যই প্রধানমন্ত্রীকে লোকসভায় দাঁড়িয়ে বলতে হয় 370-400 আমরা পাব। এই ধরনের ঘটনার দ্বিতীয় নজির আমি জানি নেই। কারণ প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে নির্বাচনী বক্তৃতা করবেন, তাহলে তো পার্লামেন্টের আর প্রয়োজন নেই, মাঠের বক্তৃতাই যথেষ্ট। পার্লামেন্ট আর নির্বাচনী জনসভা এক নয়। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটাই করলেন। সাধারণত প্রধানমন্ত্রী পার্লামেন্টে মুখ খুলেন না। গত 10 বছরের অভিজ্ঞতা, 2014 সনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবারের মতো পার্লামেন্টে প্রবেশ করেছিলেন। 10 বছর ধরে টানা প্রধানমন্ত্রী, তিনি কখনোই কোনো বিষয়ে মুখ খুলতে চান না। উনি মণিপুর নিয়ে কথা বলেন না, উনি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন না, নীরবতাই ওনার প্রধান বর্ম। তিনি হঠাৎ করে পার্লামেন্টে দাঁড়িয়ে 370-400 বলে দিলেন। এর কারণ একটি হচ্ছে যে নির্বাচনী প্রচারে বিরোধীদের কোণঠাসা করার জন্য এবং সাধারণ মানুষকে উপর স্নায়ুর চাপ সৃষ্টি করার জন্য এটা করা হচ্ছে। এটা কিন্তু আমি বলবো জোর দিয়ে বলবো। অনেকেই ভাববেন আমি বোধহয় ভুল বলছি। আমি বলবো এটা বিজেপি শাসক দলের দুর্বলতার লক্ষণ। গত 10 বছরের কাজকর্মের সাফল্যের নিরিখে তাদের ভোটারদের কাছে যাওয়ার মতো কোনো মুখ নেই। তার জন্যই তাদের এখন রাম মন্দির অস্ত্র, রামকে তারা রাজনীতির জন্য ব্যবহার করছে, ধর্মের রাজনীতিকরণ করেছে, যেটা ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের নজির দ্বিতীয় নেই। এবং এতেও তারা ঠিক ভরসা পাচ্ছে না। তাই মোদিকে দিয়ে পার্লামেন্টে বলতে হচ্ছে 370-400। এগুলো বাগাড়ম্বর, এর পেছনে কোনো অঙ্ক নেই, এর পেছনে জনসমর্থন নেই। এবং রাশিবিজ্ঞানের নিয়ম বলে বিজেপির এই সাফল্য কোনোভাবেই চিরস্থায়ী হবে না। প্রধানমন্ত্রী যেটা বলছেন অচিরেই ভুল প্রমাণিত হবে। আমার যেটা মনে হচ্ছে, আপনাদের অনেকেরই মনে থাকবে 2004 সনে, 1999 থেকে 2004 আমাদের প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে বিজেপির প্রথম কোয়ালিশন সরকার
তখনও কিন্তু বিজেপির তরফ থেকে আজকের মতো না হলেও তখনও কিন্তু একইভাবে বলা হচ্ছিল বিজেপির প্রত্যাবর্তন নিশ্চিত, বলা হয়েছিল শাইনিং ইন্ডিয়া। তখন শাইনিং ইন্ডিয়া, তখন যেহেতু কোয়ালিশন মন্ত্রিসভা, বিজেপি তার কোর এজেন্ডা বাস্তবায়িত করতে পারেনি, কিন্তু শাইনিং ইন্ডিয়া, রাস্তাঘাট, প্রধানমন্ত্রীর সড়ক যোজনা, এগুলো দিয়ে বলা হচ্ছিল যে বাজপেয়ী ফিরছেনি। কিন্তু ভোটাররা কিন্তু বিজেপিকে প্রত্যাখ্যান করেছিল। এবারও এই বিজেপির বাগাড়ম্বর, ধর্মকে এত কদর্যভাবে ব্যবহার করা, ধর্মের রাজনীতিকরণ করা, রামকে নির্বাচনী ময়দানে টেনে আনা, এটা মানুষ ভালোভাবে নেবেন না, নিতে পারেন না। আমার ধারণা 2004-এর ঘটনা পুনরাবৃত্তি এবার হওয়ার সম্ভাবনা আছে। এই যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার করা, অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করার জন্য পায়তারা কষা, রাহুল গান্ধী কংগ্রেসকে আক্রমণ করা, ব্যক্তিগত আক্রমণ করা, এগুলো তো দুর্বলতার লক্ষণ। ইন্ডিয়া ব্লককে দেখে বিজেপি ঘাবড়ে গেছে। নীতিশ কুমারকে কেন বিজেপি আবার টেনে নিল? কদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলেছিলেন যে নীতিশ কুমারের জন্য বিজেপির দরজা চিরতরে বন্ধ। তারপর নীতিশ কুমারকে কেন নিতে হলো? কারণ নীতিশ কুমারকে নিতে হলো ইন্ডিয়া ব্লককে স্নায়ুবিকভাবে দুর্বল করার জন্য। নীতিশ কুমার যাওয়াতে ইন্ডিয়া ব্লকের কতটা ক্ষতি হয়েছে এ নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমার ধারণা আখেরে লাভ হয়েছে, কিন্তু বিজেপি নীতিশ কুমারের মতো কে আঁকড়ে ধরতে চাইছে, এবং এটা সবটাই স্নায়ুবিক দুর্বলতার লক্ষণ। 2024-এর নির্বাচনের ফলাফল এখনও নির্ধারিত হয়নি। আমি আগেও বলেছি এগুলো অত্যন্ত পরিকল্পিতভাবে করা হচ্ছে। আর আমি একটা হিসাব দিই যে বিজেপি যে বলছে 370 কোথা থেকে আসবে, এবং এটা আমাদের একটা কথা মনে রাখতে হবে, এত কিছু সাম্প্রদায়িক প্রচার, নির্বাচনী মেরুকরণ, সাম্প্রদায়িক মেরুকরণ, ধর্মকে ব্যবহার, রামের আবেগকে কেন্দ্র করে ভোটকে পুঁজি করা, বিদ্বেষ, ঘৃণা ছড়ানো, মিডিয়া বিজেপির পক্ষে মিথ্যা কথা প্রতিনিয়ত বলে যাচ্ছে। তারপরও তো আমাদের দেশের 100 জনের মধ্যে 62 জন মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে। এটা কিন্তু বড় কথা। এবার যেমন নির্বাচনে রাম মন্দির ইস্যু তারা মূল ইস্যু। বিগত লোকসভা নির্বাচনে কী ছিল? বালাকোট, পুলওয়ামা, বহির্শত্রুর আক্রমণ, তাকে প্রত্যাঘাত, এই তো ছিল। উগ্র জাতীয়তাবাদী বিদ্বেষ, মুসলিম বিদ্বেষ, সাম্প্রদায়িক বিদ্বেষ। তারপরও তো সেই রকম একটা বিদ্বেষ, হিংসার পরিবেশের মধ্যে দাঁড়িয়ে বালাকোট, পুলওয়ামার ঘটনা, মানুষ দিশেহারা, একতরফা প্রচার, মিথ্যা প্রচার, সত্যকে মিথ্যা বানানো, তিলকে তাল বানানো, আতিশয়োক্তি। তারপরও তো এই ঝড়ের মধ্যে দাঁড়িয়েও তো 62 জন মানুষ, প্রতি 100 জনের মধ্যে 62টি ভোট বিজেপির বিরুদ্ধে গেছে। এটাও আমাদের খেয়াল রাখতে হবে। এটা এবং 14-র পর 15-র পর দিল্লির বিধানসভা ভোট, তারপর থেকে শুরু করে পাঞ্জাব, ছত্তিশগড়, বিহার, মধ্যপ্রদেশ, সবগুলো ভোটে বিজেপি হেরেছিল। একমাত্র আসাম ভোটে জিতেছিল। প্রায় 1.5 বছর বিজেপি কোনো জয়ের মুখ দেখেনি। তো বিজেপি তো হারতে পারে, বিজেপিকে হারানো সম্ভব। সেটাকে মানে অপোজিশন মানে ক্যাপিটালাইজ করতে পারেনি। তখনও তো অপোজিশন ছত্রভঙ্গ ছিল। এখন অপোজিশন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। ঐক্যবদ্ধ হওয়ার প্রচেষ্টাটা একদম স্মুথ হচ্ছে তা নয়, অনেক রকম রোড ব্লক আছে। বিজেপি ইচ্ছা করে বাধা দেওয়ার চেষ্টা করছে, মুখ্যমন্ত্রীদের অ্যারেস্ট করছে, ভয়ঙ্কর ঘটনা। এগুলো তো বিজেপির নার্ভাসনেসের লক্ষণ। এটাকে কাটানোর জন্যই প্রধানমন্ত্রীকে দিয়ে বলা হচ্ছে, এবং একটা ধারণা তৈরি করা হচ্ছে মোদি যা বলেন তাই হয়। এখন মোদির গ্যারান্টি, এখন পত্রিকায় বিজ্ঞাপন মোদির গ্যারান্টি। এতদিন তো এটা ছিল না। তাহলে বিজেপিকে দিয়ে হবে না। এখন ব্র্যান্ড মোদি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদি, কিন্তু একটা ব্র্যান্ড কতদিন চলে? আমি কালকে না 3-4 দিন আগে একটা পত্রিকায় দেখেছিলাম যে প্রকৃতির নিয়মে কোনো সেন্ট্রালাইজ স্ট্রাকচার বেশি দিন থাকতে পারে না। একজন রাজনৈতিক বিশ্লেষণ, পদার্থবিজ্ঞানের নিয়ম ব্যাখ্যা করে, আমাদের দর্শনশাস্ত্রের নিয়ম ব্যাখ্যা করে বলছিল যে কোনো একটা স্ট্রাকচার, কোনো একটা ব্যবস্থা যদি অতিকেন্দ্রিক হয়ে যায়, তাহলে সেটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি রেখেছেন নীতিশ কুমারের ব্যাপারে দিয়ে, তারপরে মোদির মাননীয় প্রধানমন্ত্রীর বিষয়টা যাচ্ছি। নীতিশ কুমার মানে
বিশেষজ্ঞ মহল এবং রাজনৈতিক বিশেষজ্ঞ মহল একটা জায়গায় বলছে, আপনার কাছ থেকে জানতে চাইছি ব্যাখ্যাটা, বলছে যে নীতিশ কুমারকে এনডিএতে নিয়ে আসাটা খুব তাড়াহুড়ো করে ফেলেছেন মোদি বা এনডিএ দল, এনডিএ ওরা মিলে, এই যে তাড়াহুড়ো করেছেন এই জন্য ব্যাখ্যাটা দিচ্ছেন যে নির্বাচনের পরে যদি সংখ্যাগরিষ্ঠতার ক্ষেত্রে যদি তখন দরকার লাগতো তখনই নীতিশকে ভাঙিয়ে আনা সুবিধা হতো, হয়তো একটু তাড়াহুড়ো করে ফেললো, এতে ইন্ডিয়া জোট নিজেদের অনেকটা কনসলিডেট করতে পারবেন। ব্যাখ্যাটা কি এরকম? আর একটা ঘটনা দেখুন, বিহারে গতবার 40টি আসন ছিল, এর মধ্যে বিজেপি এনডিএ জোট বিজেপি নীতিশ কুমার 39 পেয়েছিল, কংগ্রেস একটা পেয়েছিল কিষানগঞ্জের আসন। এই 40 থেকে বিহারকে আর ভালো করার কিছু নেই। 39 তো গতবারই পেয়েছে, এবার তো 40কে বাড়িয়ে 50 করতে পারবে না চণ্ডীগড়ের মেয়র নির্বাচনের মতো। এটা যদি করতে পারে তাহলে বিজেপি 500 পাবে, কিন্তু সেটা সম্ভব হবে না। বিহারে তো গতবারই 40-এর মধ্যে 39 বিজেপি পেয়ে গিয়েছিল নীতিশের সহ, এইবার নীতিশ সহ তো সেই 39-40 এর বেশি 50 তো করা যাবে না। তো বিজেপি অবস্থা আরও খারাপ হবে। ঝাড়খণ্ড 11টার মধ্যে কংগ্রেস 4টা, বিজেপি বাকিগুলো পেয়েছিল। আপনার এবার কেটা বাড়বে, আমি এক একটা রাজ্য করে দেখি, রাজস্থান 26-এর মধ্যে 25টা বিজেপি পেয়েছিল, এবার কি আর বেশি বাড়বে? উত্তরপ্রদেশে 7টা পেয়েছিল বিজেপি, এবার কি একটা বেশি বাড়বে? আপনার হরিয়ানা সবগুলো পেয়েছিল, হিমাচলে সবগুলো পেয়েছিল, এবার কি একটা আর বাড়বে? উত্তর পশ্চিম এবং মধ্য ভারতে 370-এর কথা যেটা বলা হচ্ছে, তাহলে তো সিট বাড়াতে হবে, সিট বাড়াতে হবে। উত্তর মধ্য পশ্চিম ভারতে বিজেপি যা পেয়েছিল অপটিমাম পেয়েছিল। দক্ষিণ ভারতে কর্ণাটকে কটা পেয়েছিল আপনার, কর্ণাটকে তো প্রায় 28টার মধ্যে সবগুলো পেয়ে 27টা পেয়ে গেছিল, এবার কি সেটা ধরে রাখতে পারবে? মধ্যপ্রদেশে 26-এর মধ্যে 25-এর মধ্যে 24, ছত্তিশগড় 11-এর মধ্যে 9 পেয়েছিল, রাজস্থানে 25-এর মধ্যে 25, উত্তরাখণ্ডে 5-এর মধ্যে 5, ঝাড়খণ্ডে 12-এর মধ্যে 10, বিহারে 40-এর মধ্যে 39। এটা অপটিমাল জায়গায় পৌঁছে গেছে, এখানে তো সিট বাড়বে না। তাহলে দক্ষিণ ভারতে পৌঁছে 304 ছিল, দক্ষিণ ভারতে কেরালা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এগুলো বিজেপি 0, এবারে তো 0ই থাকবে, এখানে তো আর বাড়বে না। এটা তো চণ্ডীগড়ের মেয়র নির্বাচন নয় যে প্রিসাইডিং অফিসার ব্যালটে ছাপ দিয়ে বিরোধীদের ব্যালট নষ্ট করে দেবে, এটা ব্যাপক হারে করা সম্ভব হয় না। দক্ষিণ ভারতে কোথায় সিট পাবে? কর্ণাটকে সিট কমবে, কোথায় 370। মেয়র নির্বাচনের কথাটা যে বললেন চণ্ডীগড়ে, এটা কি একটু ভুল স্টেপ হয়ে গেল সরকারের পক্ষে, যে এরকম একজন প্রিসাইডিং অফিসারকে দিল? হয়তো এটা তো প্রকাশিত হয়ে গেল, এখন তো প্রিসাইডিং অফিসার সম্পর্কে সতর্ক হয়ে যাবে সবাই। এটা ভুল নয়, তারা বেপরোয়া হয়ে গেছে। তারা ভেবেছিল সুপ্রিম কোর্ট সব ব্যাপারেই সরকারের, শক্তিশালী সরকারের কাছে সুপ্রিম কোর্ট, শক্তিশালী সরকারের সামনে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট স্নায়ুর চাপে ভোগে। সুপ্রিম কোর্ট যদি এই মন্তব্যটা না করতেন তাহলে কি সম্ভাবনা ছিল এইভাবে প্রিসাইডিং করা যাবে? এটাই করতো। এবং এটা কী ধরনের দিনে ডাকাতি, মেয়র নির্বাচনে বিরোধী কাউন্সিলরদের ব্যালটগুলোকে প্রিসাইডিং অফিসার নিজে ছাপ দিয়ে, প্রকাশ্যে ছাপ দিয়ে নষ্ট করছেন। তাদের কাছে আমাদের গণতন্ত্র শিখতে হবে, তারাই গণতন্ত্রের মহিমা গণতন্ত্র রক্ষা করবেন। তারা ভেবেছিল যে পাঞ্জাব হরিয়ানা হাইকোর্ট দায়িত্ব পালন করলো না, পাঞ্জাব হরিয়ানা হাইকোর্ট এরকম একটা গুরুত্বপূর্ণ ভয়াবহ বিষয়েও তারা দায়িত্ব পালন করতে অপরাগ হলো। সুপ্রিম কোর্ট 100টা বিষয়ের মধ্যে 90টা বিষয়ে চোখ বন্ধ করে থাকে। এই বিষয়ে আমাদের ভাগ্য ভালো, কি বলবো যে আমরা সুপ্রিম কোর্ট ভাগ্য কথা নিয়ে ব্যবহার করবো না। যাই হোক, সুপ্রিম কোর্ট কড়া মন্তব্য করতে বাধ্য হলো এবং এই নির্বাচন বাতিল হবে ধারণা করা হচ্ছে। সর্বশেষ প্রশ্ন যেটা আসবো বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যটা নিয়ে, রাজ্যসভা এবং লোকসভায় যেভাবে বলেছেন, রাজ্যসভায় একটু পরিবর্তন করেছে। এই যে আগলিবার 400 কি পার ইত্যাদি ইত্যাদি যে প্রশ্নের উত্তর বা চিৎকার চেঁচামেচি হলো, আমরা সবই শুনলাম। প্রশ্নতন্দা, এই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে যে উনার বক্তৃতার 75% বক্তৃতা ছিল কংগ্রেসকে লক্ষ্য করে। কংগ্রেস তো বলে, ওনাদের বক্তৃতাতেই শোনা যাচ্ছে যে কংগ্রেস সাংঘাতিক রকমের দুর্বল হয়ে যাচ্ছে, তাহলে আক্রমণের কারণটা লক্ষ্য কেন? কংগ্রেস সাংঘাতিকভাবে দুর্বল নয়, কংগ্রেস এখনও কংগ্রেসের মধ্যে শক্তি আছে,
কংগ্রেসকে তাদের দুর্বলতা, তাদের দ্বিধা দ্বন্দ্ব পরিহার করে রাস্তায় নামতে হবে আরও 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 তীব্রভাবে। এবং কংগ্রেস থেকে বিজেপির ভয়টা বেশি, কারণ কংগ্রেস তো বিজেপির নীতিগত অবস্থানের বিরোধী। এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী কেন বারবার আক্রমণ করছেন? কারণ আমি বলবো, আমি আগেও বলেছি, আপনার খেয়াল আছে, রাহুল গান্ধী জাতীয় স্তরের নেতাদের মধ্যে রাহুল গান্ধী অন্যতম ব্যতিক্রম, যিনি সরাসরি আরএসএসের বিরুদ্ধে বক্তব্য রাখার সাহস করেন, যিনি সরাসরি আরএসএসকে আক্রমণ করছেন, আরএসএসের মতাদর্শকে স্পষ্ট ভাষায় তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করছেন। এটাই দরকার। বামপন্থীরা করে, কিন্তু অন্যান্য দলগুলো এগুলো করার ক্ষেত্রে দ্বিধায় থাকেন। তারা মনে করেন এগুলো করলে বোধহয় তাদের হিন্দু ভোট তাদের বিরুদ্ধে চলে যাবে। কিন্তু আরএসএসের মতাদর্শ, বিজেপির মতাদর্শকে সরাসরি আক্রমণ না করে বিজেপি বিরোধী লড়াইকে তীব্র এবং তীক্ষ্ণ করা সম্ভব নয়। রাহুল গান্ধী কিন্তু এই সত্যটা উপলব্ধি করেছেন। রাহুল গান্ধী ক্রমশ পরিণত হচ্ছেন। রাহুল গান্ধী ক্রমশ মানুষের জীবন জীবিকার সমস্যা নিয়ে কথা বলার চেষ্টা করছেন। এবং রাহুল গান্ধী, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাহুল গান্ধীর ক্ষেত্রে ইতিবাচক, রাহুল গান্ধী বিজেপি আরএসএসের ভয়ঙ্কর ভারত বিরোধী মতাদর্শের বিরুদ্ধে তার অবস্থান দৃঢ়। তার জন্যই রাহুল গান্ধীর বিরুদ্ধে এত মামলা, তার জন্যই রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী এত ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত কুৎসা। এটা আমাদের বুঝতে হবে। রাহুল গান্ধীর চ্যালেঞ্জ, কারণ রাহুল গান্ধী যে মতাদর্শের কথা বলছেন, ভারতের সংবিধান, ধর্মনিরপেক্ষতা, বহুত্ববাদ, উদারনৈতিক রাজনৈতিক সংস্কৃতি, এগুলোই তো হচ্ছে বিজেপিকে মোকাবেলা করার জন্য আমাদের কাছে অস্ত্র। আমরা তো বিজেপি যে অস্ত্রে খেলতে চাই, বিজেপির পাশায় খেলে বিজেপিকে হারানো হবে না। শকুনির পাশায় চাল দিলে শকুনি জিতবে। বিজেপির পাশায় যদি আমরা খেলতে চাই, বিজেপি হারবে না। বিজেপি কি ধর্ম নিয়ে রাজনীতি করছে? মানুষের ভাবাবেগ নিয়ে রাজনীতি করছে। আমাদের বিপরীতে দাঁড়িয়ে জীবন জীবিকার প্রশ্ন, ন্যায়ের প্রশ্ন নিয়ে রাজনীতি করতে হবে। দাবিগুলো জীবন জীবিকার দাবি, কর্মসংস্থানের দাবি, চাকরির দাবি, শিক্ষার দাবি, স্বাস্থ্যের দাবি, দলিতদের অধিকার, শূদ্রদের অধিকার, আদিবাসীদের অধিকার, এই কথাগুলো জোর দিয়ে বলতে হবে। রাষ্ট্রপতির ভাষণের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কাছ থেকে এটাই আশা করা গিয়েছিল, আমরা এটা পেলাম না। রাষ্ট্রপতি তো কেন্দ্রীয় মন্ত্রিসভার মুখপাত্র, কেন্দ্রীয় মন্ত্রিসভা যা লিখে দিয়েছেন আমাদের মাননীয় রাষ্ট্রপতি সেটাই বলেছেন। ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে উনি যে ভাষণটা রাখছেন, আমরা আশা করেছিলাম এগুলি থাকবে। প্রশ্ন আমরা যে এই শেষ করার আগে একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইছি, যে আজকে শ্বেতপত্র প্রকাশিত হয়েছে, পেশ করেছেন। কিসের শ্বেতপত্র? এই যে আমাদের ভারতের অর্থনীতির উপরে অর্থমন্ত্রী আজকে একটা শ্বেতপত্র জমা করেছেন। আমরা বিষয়টা এখনও জানি না, শ্বেতপত্র রং কী আসলে বিষয় আমরা এখন জানি না। একটা বিষয়ে জানতে চাইছি, শ্বেতপত্র প্রকাশিত হলো, সবই হলো, 22শে জানুয়ারি ভারতীয় সংসদীয় নির্বাচন হওয়ার আগে 22শে জানুয়ারি কি তার ফলাফল নির্ধারিত হয়ে গেল? না, হয়নি। বিজেপি বলছে নির্ধারিত, আমি বলছি নির্ধারিত হয়নি। বিজেপির জন্য বড় বিপর্যয় অপেক্ষা করছে। আমার যেটা অনুভব, প্রধানমন্ত্রী এগুলো বলছেন দেওয়ালে পিঠ থেকে গেছে বলে, নাহলে কোনো প্রধানমন্ত্রী লোকসভাকে নির্বাচনের প্রচারে ব্যবহার করতে পারেন না। প্রধানমন্ত্রী ভেবেছেন এইভাবে একটা হাওয়া তুলে যাওয়া যাবে, এই হাওয়ায় বিরোধীদের কুপকাত করা যাবে, মানুষ স্নায়ুর দুর্বলতায় ভুগবে। মানুষ বলবে, মোদি যখন বলেছেন জিতছেনি, মোদি তো আমাদের জন্য ডাবল ইঞ্জিনে বলেছিল, হয়েছে কি? হয়নি তো। মোদি তো সপ্তম পে কমিশন বলেছিল। মোদির গ্যারান্টি তো ত্রিপুরা রাজ্যের মানুষ দেখেছেন, কথা কাজে মিল নেই। ত্রিপুরা রাজ্যের একটা অংশে মানুষ আশা করেছিলেন সপ্তম পে কমিশন হবে। কী হয়েছে? কিছুই হয়নি। অনেক কিছু বলেছিলেন তো। এখনও মানুষের প্রধানমন্ত্রী যখন বলেছেন 2 কোটি চাকরি, 15 লক্ষ টাকা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন ঘরে ঘরে 15 লক্ষ টাকা। এখন তো স্বরাষ্ট্র জুমলা প্রধানমন্ত্রীকে দিয়ে বলানো হচ্ছে বিজেপির শিবিরকে চাঙ্গা করার জন্য। আমরা সময় হয়ে আসছে, আমরা এই নিয়ে আরও আলোচনা করব এবং এই আলোচনার ক্ষেত্রে পুরুষোত্তমদাকে বারবারই বিরক্ত করব না। বিরক্তের প্রশ্ন নয়, এটা তো আলোচনা, তো আমাদেরও দায়িত্ব আলোচনা করা, এই বিষয়গুলো নিয়ে মানুষের সাথে কথা বলা। আমরা তো বলি যে খবরদার কথা নয়, কিন্তু কথা আমাদের বলতেই হবে। বলবো, পছন্দ হবে কারোর পছন্দ হবে না, কিন্তু আমরা সঠিক কথাটাই বলে যাব। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।